মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দলের ক্ষতি হচ্ছিল যদি শোভন চ্যাটার্জি ডিভোর্স করে থাকে? ডিভোর্স একটা খুব স্বাভাবিক ফেনোমেনা। রাজনীতিটাকে ব্যক্তি জীবনে এই ব্যক্তি জীবনে ঢোকারই ওনার কোনো প্রয়োজন ছিল না। শোভন চ্যাটার্জি তো একেবারে নিজে গল্প করে যে আমি ঝাড় দিতে দিতে মেয়র হয়েছি। তো এদের তো একেবারে মাটির সোদা গন্ধ এদের গায়ে লেগে আছে। আর তুমি দেখবে যে বিগত কতগুলো বছর ধরে যারা সবচেয়ে বেশি ওনাকে ঘিরে রেখেছে, সেই সমস্ত ববি, অরূপ, এরা আজকে কোথায়? সবার আগে তারা চলে গেছে, সবার আগে ব্যাকস্ট্যাপ করে চলে গেছে। ততক্ষণে তো আমি বুঝতে পারছি যে দলকে তো পরিচালনা করছে একটা ঠিকাদারি সংস্থা আইপ্যাক, তারা শোভনকে চেনে না, অতএব শোভনের কোনো ভ্যালু নেই। কিন্তু একটা উপকার আমাদের হয়েছে, এই উপকারটা হচ্ছে এই যে এখন চোর চোর রব এই যে লোকে বলছে, আর আমরা অ্যাটলিস্ট এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হই না। কারণ শোভন বৈশাখীর এই প্যারাডাইম না তৈরি করলেও শোভন বৈশাখীর ভালোবাসা একই রকম থাকবে। কিন্তু গত 15 বছরের না দাগিয়ে দেয়া হয়, তুমি অমুকের সঙ্গে মিশছো তাহলে তুমি সিপিএম হয়ে যাবে, তুমি অমুকের সঙ্গে মিশছো তাহলে তুমি বিজেপি হয়ে যাবে। যদি আমি আপনি বলি যে ববি বেঈমান, তাহলে উনি ভেতরে সবার আগে জানতেন ও বেঈমানি করবে। তৃণমূল ক্ষতিগ্রস্ত যদি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল সিদ্ধান্ত, ওনার অবিমৃষ্যকারিতার জন্য। উনি দেখতে পাননি রিয়েলিটি, দেখতে চাননি। আজকে আমরা একটু অন্যরকম আলোচনায়। আজকে আমাদের অতিথি যিনি, তার অনেকগুলো পরিচয়। প্রথম পরিচয়টা শুরু করি অধ্যাপিকা হিসেবে। তিনি শিক্ষকতা করতে ভালোবাসতেন, ভালোবাসেন, আগামী দিনেও নিশ্চয়ই ভালোবাসবেন। তবে শিক্ষকতার পাশাপাশি তার আরেকটি পরিচয় যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন, তার রাজনৈতিক পরিচয়। সেই কখনো তৃণমূল নেত্রী, কখনো তৃণমূল থেকে পদত্যাগ, কখনো বিজেপি, আবার বিজেপি থেকে সরে এসে কখনো তৃণমূলে, অধুনা আবার তাকে রাজ্যের এক মন্ত্রীর জন্মদিনেও দেখা গিয়েছিল। আজকে আমাদের অতিথি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিদি স্বাগত। দিদি, আপনি কোন দলে, বিজেপি না তৃণমূল? বিজেপিতে তো নিশ্চয়ই নেই, সেটা সবাই জানে। আর তৃণমূল দলটা আছে কিনা সেটাও আবার সবার মনেরই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, রাজনীতির আঙিনায় থাকতেই হবে কোনো মানুষকে, এমন মুচলেখা দিয়ে তো আমরা জন্মগ্রহণ করিনি। রাজনীতিতে আমার আসার প্রধান এবং প্রথম কারণ ছিল হচ্ছে যে আমি শিক্ষা জগতে যখন পা দিলাম, মানে শিক্ষকতার জগতে যখন পা দিলাম, শিক্ষা আমার নিজের ফর্মাল শিক্ষা শেষ করে, তখন আমার কাছে মনে হয়েছিল যে মানুষ ভালো পড়াশোনা করলে বোধহয় ভালো তার পজিশন থাকলে পরে, র্যাঙ্ক থাকলে পরে সে চাকরি পাবে। ওই প্রথম দেখলাম যে না, শুধু পড়াশোনা দিয়ে তোমার সবকিছু নির্ধারিত হচ্ছে না, তার থেকেও বেশি কিছু কাজ করছে, এবং সেটা হচ্ছে রাজনীতি। তো এই শিক্ষাঙ্গনকে যেরকম ভাবে রাজনীতি গ্রাস করছিল, তখন ওই অনিলায়নের থিওরি শুরু, তো সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, কেস করি, জিতি, আবার কেস করি, জেতার পরেও তারা ঝামেলা করে। আলটিমেটলি মুখ্যমন্ত্রীর ইন্টারভেনশনে আমি আমার চাকরির জায়গাটায় সুস্থভাবে কাজ করতে শুরু করি। কিন্তু আমার জীবনে এমন একটা কিছু আছে যেখানে আমার লড়াই ছাড়া বোধহয় বাঁচা কোথাও লেখা নেই। তার কিছুদিন পরেই ওই সুষ্ঠু অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল, তখন পরিবর্তন এলো। পরিবর্তন আসার সাথে সাথে আমাদের জিবির প্রেসিডেন্ট পরিবর্তন হলো, আবার একটা নতুন লড়াই শুরু হলো। আগে আমি যখন বামফ্রন্ট জমানা ছিল, তখন আমাকে ওরা দাগিয়ে দিল যে এ হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তাই জন্য এই ঝামেলা পাকাচ্ছে। আচ্ছা, ঝামেলা পাকানো বলতে যেখানেই যে করাপশনের বিরুদ্ধে কথা বলে তাকে খুব ঝামেলার মনে হয় মানুষ। আবার যখন তৃণমূল চলে এলো, তখন আমি শুনলাম আমার থেকে বড় সিপিএম নাকি কেউ নেই। শোভনকে সবসময় বোঝানো হয়েছে যে তোমাকে অ্যাকসেপ্ট করলেও শাস্তিটা বৈশাখীকে পেতেই হবে। যে কারণে আমি যখন শোভনের জয়েনিং এর বিষয় এলো, তখন আমি বললাম যে শোভন, জয়েনিং যদি বা আমি করি তোমার সঙ্গে, কোনো জায়গায় আমরা যেন একসঙ্গে আর দেখা না যায়। কারণ আমার আর তোমার ব্যক্তিগত সম্পর্ক এখানে একই থাকবে, কিন্তু যদি আমরা কোথাও একসঙ্গে আমাদের দেখা যায়, সেখান থেকে আবার একটা নতুন স্টোরি তৈরি করবে। দিদি, আপনি যেটা বলছিলেন, বারবার মনে হচ্ছিল যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটা তার নিজস্ব একটা পরিচয় রয়েছে। তিনি অধ্যাপনা করছেন, তিনি কলেজে অধ্যক্ষ ছিলেন। শোভন চট্টোপাধ্যায় ছাড়াও তো বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব রয়েছে। একদম। যে দলের শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী, মেয়র ছিলেন, নেতা ছিলেন, সেই দলের আপনি সমর্থক ছিলেন, একটা পদ, কোথাও গিয়ে মনে হয় এই যে বারবার যেখানে আলোচনা, যেখানে কথা ওঠে, সেখানে বৈশাখী শোভন সে দলের মধ্যে
সবকিছুর পর তো বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটা পরিচয় ছিল। এই এটা কি শোভন বৈশাখী একটা মিথ তৈরি করার পেছনে একটা দলের মধ্যে পরিকল্পিত, থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সুপরিকল্পিত একটা কনস্পিরেসির ফসল হচ্ছে এই শোভন বৈশাখী মিথটা তৈরি করা। শোভন দিদিমণি খুব কাছের মানুষ ছিল এবং শোভন যে ক্ষমতার অধিকারী ছিল, সেটা আমি বলছি, আপনারা তো শুধু পদটা দেখতে পাচ্ছেন যে ও মেয়র ছিল, ও 3টে দপ্তরের মন্ত্রী ছিল, ও দক্ষিণ 24 পরগনার সভাপতি ছিল, ও কলকাতার সভাপতি ছিল, এগুলো তো আপনারা শুধু পদ দেখতে পাচ্ছেন। কিন্তু তার থেকেও বড় জিনিস ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি একজন লোক সবচেয়ে বিশ্বস্ত ছিল, সেটা ছিল শোভন চ্যাটার্জি। সেইটা যে দিদির প্রিয় কানন, দিদির প্রিয় কানন, এইটা যে হিংসের উদ্রেক করলো না, সেই হিংসাটা চরিতার্থ করার ওরা পথ খুঁজছিল। পথটা পেয়ে গেল হচ্ছে বৈশাখী ব্যানার্জি মাধ্যমে। এবার বৈশাখী ব্যানার্জিকে কিভাবে দাগিয়ে দেয়া যায়, দাগিয়ে দিল হচ্ছে বৈশাখী ব্যানার্জি সংসার ভাঙছে, বৈশাখী ব্যানার্জি বিজেপির চর, আমি শোভনকে বিজেপিতে নিয়ে যেতে এসেছি, এইরকম বালখিল্য গল্পগুলো তৈরি করা হলো। বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত আমরা কিন্তু তৃণমূল ছেড়েছি আর বিজেপির কোলে গিয়ে বসে পড়েছি, এরকম ঘটনা ঘটে। 2018 নভেম্বরে শোভন দল ছাড়ে, 2019 অগাস্টে আমরা গিয়ে বিজেপি জয়েন করি, প্রায় 1 বছরের মধ্যখানে গ্যাপ। এবং এই যে গ্যাপটা, তাতে শোভনকে সক্রিয় করার চেষ্টা। শোভন কিন্তু আপনাদের সকলের স্মৃতিতে আছে যে শোভন যখন দল মানে পদ ছেড়েছে, মেয়র পদ, এবং পরবর্তীকালে যখন ববি হাকিমের ইলেকশন হয়েছে, ও কিন্তু বাড়িতে গোসা করে বসে থাকেনি বা বলেনি যে না না আমি ভোটটা দেবো না। ও কিন্তু গিয়ে নিজের ভোটটা ববিদার ফেভারেই দিয়ে এসছে এবং চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তারপরে ও নিজের মতো করে বেরিয়ে এসছে। তো ও তো দলের সদস্য হিসেবে রেজিগনেশন দেয়নি, ও দিয়েছিল মেয়র আর মন্ত্রী হিসেবে। কিন্তু দলের কোনো কর্মসূচিতে না ডাকাটা ছিল দলের সিদ্ধান্ত। অতএব একটা জিনিস খুব স্পষ্ট যে শোভনকে দলে সক্রিয় না রাখার একটা কনস্পিরেসি কাজ করেছিল বলেই শোভন বৈশাখী বিতর্কটাকে এত তীব্রভাবে আনা হয়েছিল সামনে। তারপরে আমরা বিজেপিতে যাই, বিজেপিতে যাওয়ার পর হঠাৎ করে কিন্তু আবার শোভনের প্রতি ভালোবাসাটা একই রকম দিদিমণির দেখা যায়, এবং আমি ফিল করতাম যে সত্যিকারের উনি ভালোবাসেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজও আমি মনে করি যে উনি কিন্তু শোভনকে ভেতর থেকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা অনেক ভাবে ম্লান হয়ে গেছে আরো অনেক কনসিডারেশনের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দলের ক্ষতি হচ্ছিল যদি শোভন চ্যাটার্জি ডিভোর্স করে থাকে? ডিভোর্স একটা খুব স্বাভাবিক ফেনোমেনা, রাজনীতিটাকে ব্যক্তি জীবনে, এই ব্যক্তি জীবনে ঢোকারই ওনার কোনো প্রয়োজন ছিল না। সেখানে উনি পক্ষপাতিত্ব করলেন, সেখানে উনি শোভনকে দল থেকে বাদ দিতে পারতেন, কিন্তু শোভনের জায়গায় টিকিট দেবে শোভনেরই স্ত্রীকে, যে কনস্টিটিউয়েন্সিতে ওর এত কাজ, যে কাজের কথা আপনারা দেখবেন পরবর্তীকালেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার উল্লেখ করেছে যে এইটা হতো না কানন না থাকলে, এইটা হতো না কানন না থাকলে। তাহলে কাননের কি অপরাধ ছিল বেহালা পূর্বতে টিকিট না পাওয়া? এবং আপনি যদি দেখেন ওর প্রাইম অফ ক্যারিয়ারের বছরগুলোকে নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এ স্নেহ কি ধরনের স্নেহ? কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে শোভন আমাকে সবসময় বলে যে বৈশাখী আমি একটা কেরানি হতে পারতাম, আমি একটা অফিসার হতে পারতাম, কিন্তু রাজনৈতিক অভিষেক যদি আমার হয়ে থাকে, আমি একটা ছাত্রনেতা ছিলাম, সেখান থেকে তুলে এনে কাউন্সিলর করা, পরবর্তীকালে এমএলএ মন্ত্রী করা, এগুলো সব দিদি। তো যেহেতু ওর এই কৃতজ্ঞতা বোধটা আছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার নিজের চোখে দেখা দুজনের মধ্যে সম্পর্কটাও হচ্ছে অত্যন্ত স্নেহের, যে কারণে আজকে যখন কেউ ওনার পাশে নেই, তখন যখনই ওনার কিন্তু দেখা গেছে একটা শোভন চট্টোপাধ্যায়কে দেখা গেছে। তো এখন আর প্রশ্ন তোলার তো কোনো মানে হয় না, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদ দিতে পারবেন না, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আর মানে শূন্যতা ছাড়া কিছু নেই। তো তখন শোভন কেন পাশে থাকবে না, এটাই আমার প্রশ্ন। যে শোভনের সঙ্গে সম্পর্কটা যেহেতু ব্যক্তিগত স্তরে ওনার যদি শোভনের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছে করে, সেটা তো শোভন রাখাই উচিত। কারণ ও যদি রাজনৈতিকভাবে একটা অন্য দলেও থাকতো, আমি চাইতাম যে শোভন সেই সম্পর্ক মেনটেন করুক,
কারণ রাজনীতি করা মানে আমার ব্যক্তি সম্পর্কের সমস্ত শালীনতা সৌজন্য সব ভুলে যাব, একদম। আর একটা স্বার্থপরের মতো একটা নির্জন দ্বীপে বাস করবে, এটা কোনো সুস্থ ব্যাপার না। এই যে আপনি কথাটা বলছেন না, যে কিছুদিন আগে একজন মন্ত্রী, রাজ্যের এখনকার মন্ত্রীর জন্মদিনে দেখা গেছে, তো আমরা গেছিলাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। সেই ব্লাড ডোনেশনটা একটা ক্লাব অর্গানাইজ করে। এই ক্লাবের কালী পুজোতেও গত বছর আমরা গেছি, সেখানেও তাপসদা এসেছেন, আমরাও গেছি। সে তখন ক্যামেরা তাপসদার সঙ্গে আমাদের প্রেজেন্সটাকে হাইলাইট করতে চায়নি, বা তখন হয়তো আমার কি রঙের উত্তরীয় পড়েছিলাম সেটাও আমার খেয়াল নেই। তো তখন হয়তো এটা এতটা ক্যামেরার অ্যাটেনশন পাইনি। আজ তাপসদার সঙ্গে, কিন্তু আপনাদের মনে আছে যখন তাপসদা রিজাইন করলেন, আমি তৃণমূলের তখন সদস্য, তা সত্ত্বেও আমি এটাকে অপোজ করেছিলাম। আমি বলেছিলাম যে তাপসদার ভাবমূর্তি স্বচ্ছ, ওনাকে হারানো মানে হচ্ছে দলের কেন আমরা কারুকে আটকাতে পারছি না, কেন আমরা বারবার বলছি ও যাচ্ছে তো যাক, কিছু হবে না, দলের কোনো ক্ষতি নেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মীর অস্তিত্ব আমাদের দলকে তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের যদি মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা থাকে, তাহলে সেই ছবিটার গড়ার কারিগর তো কর্মীরা। অবশ্যই। তো তাপস রায়রা তো সমস্ত ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা। শোভন চ্যাটার্জি তো একেবারে নিজে গল্প করে যে আমি ঝাড় দিতে দিতে মেয়র হয়েছি। তো এদের তো একেবারে মাটির সোদা গন্ধ এদের গায়ে লেগে আছে। তো এই রকম লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন কেন? উনি কি নিজেকে ভুল বোঝাতে শুরু করেছিলেন যে না আমার কারুকে প্রয়োজন নেই, আমি থাকলেই হবে আর অভিষেক থাকলেই হবে, তাহলেই দলটা চলবে? যদি এটা উনি নিজেকে বুঝিয়ে থাকেন, তার ফল উনি আজকে পাচ্ছেন। আর তুমি দেখবে যে বিগত কতগুলো বছর ধরে যারা সবচেয়ে বেশি ওনাকে ঘিরে রেখেছে, সেই সমস্ত ববি, অরূপ, এরা আজকে কোথায়? সবার আগে তারা চলে গেছে, সবার আগে ব্যাকস্ট্যাপ করে চলে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বন্ধু, প্রকৃত অ্যাসেট, প্রকৃত ভালোবাসা চিনতে জানেন না। সেটার জন্য উনি একা ক্ষতিগ্রস্ত হননি, দলটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই দলের কর্মীরা। এটা মাথায় রাখতে হবে যে আজকে ওনার বাড়ির সামনে উনি চাক না চাক কিছু পুলিশকে সবসময় রাখা হচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে মার খাচ্ছে। তো সেই জায়গাটায় আমার খারাপ লাগা যে আমরা তো একটা দল, যখন তৃণমূল দলে আমরা একটা ঝান্ডা ধরিয়ে দেন অরূপ বিশ্বাস, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে শোভনদা কাজে লাগাবো, বৈশাখী দিয়েও কাজে লাগাবো, তো আমাদের তো ইচ্ছে ছিল যে সমস্ত কর্মীদেরকে নিয়ে একযোগে একটা সক্রিয় আমরা রাজনীতি করবো। কিন্তু আমরা দেখলাম যে আমরা খুব সুন্দর আনুষ্ঠানিক জয়েনিং হলো, পরের দিন আমরা মিছিলে হাঁটলাম, কিন্তু হেঁটে যে বাড়িতে ঢুকলাম, তারপরে আর পাড়ার কেষ্টবিষ্টুরা যা করছে তাতে কেউ একদিনের জন্য ডাকলোই না। তার কারণ হচ্ছে ততক্ষণে তো আমি বুঝতে পারছি যে দলকে তো পরিচালনা করছে একটা ঠিকাদারি সংস্থা আইপ্যাক, তারা শোভনকে চেনে না, অতএব শোভনের কোনো ভ্যালু নেই। তারা আমাকে মনে করেনি যে কোথাও ব্যবহার করা যাবে, অতএব কোনো ভ্যালু নেই। মানে আমার তো হাসি পাচ্ছিল যখন ইলেকশন প্রচার চলছে বা ইলেকশনের সমস্ত দায়িত্ব বন্টন হচ্ছে, তখন শোভন চ্যাটার্জির মতো একটা মানুষকে ঘরের মধ্যে বসিয়ে রাখা হলো, যে একদম সক্রিয় থেকে সক্রিয়তম রাজনীতি করে, যে দক্ষিণ 24 পরগনাকে তৃণমূলের শক্ত ঘাঁটি বানিয়েছিল। বেহালাকে সবাই বলে যে বন কেটে একটা কানুন, মানে ওর নাম কানন, তা বলতো যে একটা স্বর্গীয় কাননে পরিণত করেছিল। সেই সমস্ত জায়গায় আজকে কিন্তু তৃণমূল হেরেছে, কিন্তু তা সত্ত্বেও কার মানে প্রতিরোধে শোভনকে কাজে লাগাননি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কিন্তু একটা উপকার আমাদের হয়েছে, এই উপকারটা হচ্ছে এই যে এখন চোর চোর রব, এই যে লোকে বলছে, আর আমরা অ্যাটলিস্ট এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হইনি, উইলিংলি আর আনউইলিংলি। আমি যেই মুহূর্তে দেখলাম, দেখুন টিকিটের আশা শোভন জীবনে করে না, শোভন টিকিটের জন্য রাজনৈতিক দলে যায়নি কোনোদিন, ও কাজ করার ছেলে। যখন আমি দেখলাম শোভনকে কাজের মধ্যেই রাখছে না, আমি তখন পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে বেড়াতে চলে গেলাম। এবং আপনি বিশ্বাস করুন, পুরো এই ফেজটা আমি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বারবার কথা হয়েছে, তুমি অবাক হয়ে যেতে যে আমি কলকাতায় নেই কেন,
পশ্চিমবঙ্গে নেই কেন, কিন্তু আমার একটাই মনে হয়েছে যে আই ওয়াজ কমপ্লিটলি ডিজেক্ট। আর একটা জিনিস হচ্ছে যে যে মানুষগুলো এতদিন কলকাতার ধরুন হাই রাইজে থাকে বা খুব নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলে ক্লেম করে, তারা একটা অদ্ভুত অস্পৃশ্যতা ছিল বিজেপি সম্পর্কে, যে না বিজেপি এলেই বোধহয় একটা আমাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, কোনো মুক্ত চিন্তা হবে না, মেয়েরা বোধহয় মানে অদ্ভুত জিনিসের শিকার হবে। তাদের মধ্যে কিন্তু দেখা গেল যে মহিলারা যেভাবে অপমানিত হচ্ছে তৃণমূলের রেজিমে, যেভাবে মেয়েদের বিরুদ্ধে ক্রাইম বাড়ছে এবং সব ঘটনাকেই তুচ্ছ ঘটনা বলে দিচ্ছে, সেই সময়টায় কিন্তু মানুষ জেগে উঠলো, বললো আমরা চেঞ্জ দরকার। এবং এবারের খুব চুপিসারে এই ভোট ফর চেঞ্জটা হয়েছে, করে আমরা একটা নতুন রেজিম দেখতে পাই। তো এই জন্য না আমি বারবার বলি যে আমাদেরকে যদি এইভাবে দেখা হয় যে একটা দলে গেছিলাম, তারপর আর একটা দলে, তারপর আর একটা দলে, আমরা কোনোদিন কিন্তু আখের গোছানো রাজনীতিতে সামিল হই। আর শোভন বৈশাখী এই প্যারাডাইমটা তৈরি করে না শোভনের উপকার হয়েছে না বৈশাখীর উপকার। কারণ শোভন বৈশাখীর এই প্যারাডাইম না তৈরি করলেও শোভন বৈশাখীর ভালোবাসা একই রকম থাকবে, এটাকে কেউ ভাঙতে পারেনি আজ পর্যন্ত, ভবিষ্যতেও ভাঙতে পারবে বলে মনে হয় না। এটা যদি কখনো ভাঙে আমার আর শোভনের কারণেই ভাঙবে, এটা কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে কোনো জায়গাই নেই। আচ্ছা, কখনো মনে হয় না যে এইভাবে একটা শোভন বৈশাখী নামটা জুড়ে আপনাদের দুজনের যে মানে ব্যক্তি পরিচয়, আর শোভন চট্টোপাধ্যায় ব্যক্তি পরিচয় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তি, এইটাকে কোথাও হারিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? চেষ্টা করেছিল কিন্তু কিছু হারায়নি। কারণ আমি এখনো দেখেছি যে শোভন চট্টোপাধ্যায়ের নামটা উজ্জ্বল হয়ে মানুষের স্মৃতির মণিকোঠায় জলজল করছে। আমি কিছুদিন আগে রায়চক গেছি, তো সেখানে ঘুরতে ঘুরতে আমরা ডায়মন্ড হারবারের একটা জায়গায় গেছি, তো আমাকে একজন বলছে যে আজ যদি শোভনদা থাকতেন না এই ঘটনা ঘটতো না। তাই আমি বললাম আপনি কি? বলছে আমি এখন বিজেপি করি, একসময় তৃণমূল করতাম। তাই আমি বললাম কেন মনে হচ্ছে যে হতো না? তখন বলছে এই যে হাসপাতালটা দেখছেন এটার ফাউন্ডেশন স্টোনটা দেখুন শোভন চ্যাটার্জি লে করেছিল। আমি বললাম যে আচ্ছা। বলছে যে যেদিনকে স্পিচ দিয়েছিলেন বলেছিলেন আজকে যে আমি নেতা, আজকে যে আমাকে মালা পরাচ্ছ, এটা এই জন্য যে গণদেবতা আমাকে আশীর্বাদ করেছে। তো গণদেবতাকে কখনো রুষ্ট করো না, মানুষকে যদি রুষ্ট করো তাহলে কিন্তু তোমার রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। বলছে এটা কবে বলছেন? যখন উনি ক্ষমতার মধ্য গগনে, যে সময় মানুষের মাটিতে পা থাকে না। কাজে শোভন চ্যাটার্জির রাজনৈতিক পরিচয়কে ম্লান করা খুব মুশকিল বা হারিয়ে দেওয়াটা খুব মুশকিল। আবার বৈশাখী ব্যানার্জি যে পরিচয়টা নিজে গড়ে তুলেছিল, যেটাকে একেবারে নানান ভাবে তির্যক কথার মাধ্যমে পুরো মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমার জেদ আর আমার লড়াই আর মহিলাদের আমার প্রতি ভালোবাসা, মানে মহিলারা না অদ্ভুত ভাবে নিজেদের স্ট্রাগলটা আমার মধ্যে আইডেন্টিফাই করতে পারে। আমি মজা করে বলি যে এই শোভন বৈশাখী করতে গিয়ে আমার যে এত মহিলা অ্যাডমায়ারার আছে সেইটা আমার জানা হলো প্রথম। কারণ আগে আগে মনে হতো যে জগৎটা আমি অনেকটা ছোট্ট একটা জানলা দিয়ে দেখতাম, এখন না আমার একটা দিগন্ত খুলে গেছে। আমি যখন সন্দেশখালি নিয়ে মুখ খুলেছি তখন শোভনের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসার কথা ছিল, শুধুমাত্র আমি বলেছি বলে ওকে টিকিটটা দেয়নি সেই ইলেকশনে। তো সেটার জন্য আমি শোভনের কাছে খুব কৃতজ্ঞ যে ও কোনো দিন, ও জানতো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, ও কোনো দিন আমাকে বলেনি যে না আমার এখানে অসুবিধা হচ্ছে বেশি কি তুমি মুখ খুলো না বা তুমি এটা নিয়ে প্রতিবাদ করো না। সে অভয়া হোক, সন্দেশখালি হোক, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হোক, আপনি দেখবেন আমি বারবার সোচ্চার হয়েছি এবং এই সোচ্চার হওয়ার জন্য আমার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম লাগেনি। আমার মনে হচ্ছে যে আমার বিবেক, আমার আপব্রিঙ্গিং আমাকে এটা একটা জায়গায় বাধ্য করে মুখ খুলতে। এবং সবার আগে মহিলাদের সঙ্গে যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমার নিজের মেয়েটার মুখ মনে পড়ে, যে ওর জন্য আমি কি সমাজ ছেড়ে দিয়ে যাব। যখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখি তখন আমার নিজের কথা মনে পড়ে, যে আমি অন্য একটা চাকরি ছেড়ে শুধুমাত্র মার স্বপ্ন ছিল যে তুই শিক্ষাক্ষেত্রে থাকবি, সেইটাকে বাস্তবায়িত করার জন্য ঢুকেছিলাম। তাহলে মার স্বপ্ন তো আমি অপূর্ণই রাখলাম, কিন্তু অ্যাটলিস্ট শিক্ষাক্ষেত্রটাকে যে মান ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে যেখানে মানুষ আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাগত যে একটা মানে শিক্ষার যে মান ছিল আমাদের পুরো ভারতের মানচিত্রে আমাদেরকে যেভাবে দেখা হতো সম্মানের সঙ্গে, সেইটা আজকে আর নেই। সেটা কেন মনে হয় না নেই, তার কারণ হচ্ছে আমাদের
পড়াশোনাটার এখন তুমি দেখো না যে আমাদের সিলেবাস গুলো কিভাবে ওরিয়েন্টেড হয়। এটা কি 15 বছরের ফল? একে শোনো, 15 বছর বলবো না, ধরো তার আগেও তো আমাদের পশ্চিমবঙ্গকে খানিকটা পিছিয়ে দেওয়ার নিয়ে ইংরেজি শিক্ষা থাকবে কি থাকবে না সেটা নিয়েও একটা আমাদের বড় জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি তো ধরো বাম জামানাতেই চাকরি পেয়েছি, সেখানে কিন্তু আমার একবারের জন্য আমার রাজনৈতিক পরিচয়টা ম্যাটার করেনি। বা আমাদের মাস্টারমশাইদের মধ্যে অনেকে কিন্তু সিপিএম এ কার্ড হোল্ডার ছিল, কোনোদিন ক্লাসে এসে ওনারা বলেননি যে অমুক জায়গায় গিয়ে ভোট দাও। টিএমসিপির নেতারা এসে মাস্টারমশাইদেরকে যেভাবে চোখ রাঙিয়ে কথা বলেন, ওভাবে আমি এসএফআই এর নেতাদের দেখিনি। আমি দেখিনি যে এসএফআই না করলে কলেজের মধ্যে তাদেরকে মার খেতে হবে, অপমানিত হতে। আমি নিজে এসএফআই করি, কিন্তু আমার ভীষণ ভালো বন্ধু আছে এসএফআই এর মধ্যে। আমাদের দিনের শেষে মনে হতো আমি আইসি করি, সে এসএফআই করে, দিনের শেষে আমরা ছাত্রছাত্রীদের কথা বলি। কিন্তু গত 15 বছরের না দাগিয়ে দেয়া হয়, তুমি অমুকের সঙ্গে মিশছো তাহলে তুমি সিপিএম হয়ে যাবে, তুমি অমুকের সঙ্গে মিশছো তাহলে তুমি বিজেপি হয়ে যাবে। এই যে একটা দমবন্ধ পরিবেশ, আমি সত্যি চাই যে একটা নতুন সরকার এসছে, সবে মানে খুব খুব সদ্য শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি ভীষণভাবে নতুন মুখ্যমন্ত্রীর কাছে চাইবো যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যেন রাজধর্ম পালন করা হয়। এখন পর্যন্ত ওনাকে তাই দিচ্ছি আমরা, সেইটাই কিন্তু আমাদের ওনাকে নিয়ে বাসনা, যে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। আমরা ভাবতেই পারছিলাম না যে কোথাও একটা ছোট্ট জানলা দিয়ে একটা আশার আলো আসবে কি আসবে না। উনি সেই অসম্ভবকে সম্ভব করেছেন। অতএব উনি যেন সেই ধারাবাহিকতাটা বজায় রাখেন, যে আমরা যেন আর এই ভয় না কাটাই যে কালকে আমাকে দাগিয়ে দিল, পরশুদিন আমি তার বলি হয়ে গেলাম। এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দিদি, একদম শেষ, বেশিক্ষণ আর আপনাকে বিরক্ত করবো না আজকে। না না, এই যে 15 বছর যে সরকারটা ছিল, না চাইলেও বা চাইলেও আপনি সেই দলের এক সময়ের কর্মী সমর্থক ছিলেন। আবার শোভন চট্টোপাধ্যায় সেই দলের সক্রিয় কর্মী, নেতা, মন্ত্রী সব। আজকে দলটার যে অবস্থা, একের পর এক মানুষ চলে যাচ্ছেন, নেতারা চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট আমরা আজকে যেদিন বসে আলোচনা করছি সেদিনকেও দলের 3 জন রাজ্যসভার সদস্য তারা বিজেপিতে যোগদান করলেন। আপনার কি মনে হচ্ছে, এইটা কি এই দলের, এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য ছিল? এটাই কি হওয়া উচিত ছিল দলটা? দেখুন, যে 3 জনের কথা আপনি বলছেন তারা তো পরিযায়ী, তারা আগেও অন্য দল পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসছেন। এরা হচ্ছে সুখের পায়রা, এরা যেখানে যে স্বার্থ সিদ্ধির সুযোগ ঘটবে এরা সেখানে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সবচেয়ে করুণ জায়গা আমি বলবো, যে উনি ভালোবাসাটা বর্ষণ করেন অপাত্রে। যেসব আবর্জনাগুলোকে না নিলেও উনি দিব্যি ওনার দলকে চালিয়ে নিতে পারতেন। যেসব মানুষকে বাদ দিয়েও উনি 15 বছর ছিলেন ক্ষমতায়, হয়তো আগামী 10 বছরও থাকতে পারতেন, তাদেরকে উনি কখনো ত্যাগ করেননি। উনি তাদের অন্যায়গুলোকে জাস্টিফাই করেছেন। উনি জানতেন না সত্যিকারের, উনি ববিকে চেনেন না, একদম চেনেন। যদি আপনি বলি যে ববি বেঈমান, তাহলে উনি ভেতরে সবার আগে জানতেন ও বেঈমানি করবে। কারণ ওর শুরুই হয়েছিল ওই ঢিল ছোড়া দিয়ে। যে টিকিট না পেলে ঢিল ছোড়ে নেত্রীর বাড়িতে, তাহলে সে যখন দেখবে নেত্রীর ক্ষমতা নেই সে তো ছোড়া মারবেই, এটা তো খুব স্বাভাবিক ছিল। উনি জেনে শুনে চোখ বন্ধ করে রাখতে চেয়েছিলেন, উনি জেনে শুনে অল্টারনেটিভ গুলোকে এক্সপ্লোর করেননি। যে মুহূর্তে উনি বুঝছিলেন, আমরা খবর পাচ্ছিলাম যে ভবানীপুর টালমাটাল, উনি পাচ্ছিলেন না। উনি তো একটা সেফ জায়গা থেকে লড়তে পারতেন, তাহলে তো উনি লড়াইয়ে থাকতে পারতেন, তাহলে তো ওনার জায়গাটায় যে সাবোটাজটা হলো সেটা হতো না। তো এই জায়গাগুলো ভাবতে হবে। দেখো, প্রত্যেক মানুষের না একটা আত্ম অনুসন্ধান দরকার, এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুন্দর সময় পেয়েছেন, যেখানে উনি 15 বছর তো একটা রাজত্ব করেছেন, তারপরে আজকে উনি দেখেছেন যে কিভাবে কয়েক দিনের মধ্যে ওনার পার্টিটা, যে পার্টিটাকে উনি এত আবেগ দিয়ে তৈরি করেছিলেন, সেটা ধূলিসাৎ হয়ে গেছে। তার আমরা সবসময় বলছি কতিপয় স্বার্থপর নেতার মানে স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেইমানিটার জন্য আজকে তৃণমূল ক্ষতিগ্রস্ত হয়েছে। না, তৃণমূল ক্ষতিগ্রস্ত যদি সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল সিদ্ধান্ত, ওনার অবিমৃষ্যকারিতার জন্য। উনি দেখতে পাননি রিয়েলিটি, দেখতে চাননি। কিছু স্তাবক ওনাকে ঘিরে রেখেছিল, তারা
ঠিক আর ভুলের মধ্যে কখনো নির্ণয় করতে সাহায্য করেননি, সঠিক ইনফরমেশনটা নেত্রী অব্দি পৌঁছননি। ওনার যে সংগঠনটা সবচেয়ে বড় সম্পদ ছিল সেটাকে উনি আইপ্যাকের হাতে তুলে দিয়েছিলেন। অতএব অসুখটা সারান। যদি সত্যি তৃণমূলকে বাঁচাতে হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট গুলো যতটা জরুরি, তার থেকেও জরুরি হচ্ছে কর্মীরা যারা এখন ওনার সঙ্গে আছে তাদেরকে আগলে রাখা। কর্মীদের কাছে ওনার ভয়েস রেকর্ডিং, ভয়েস ক্লিপিং না পাঠিয়ে উনি যান। উনি গেলে ওই 1000 কর্মী পরবর্তীকালে 5000 হবে। এখনো ওনাকে মানুষ এইভাবে ভালোবাসে। বেসিক্যালি আর মানে শেষ দুটো প্রশ্ন। শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছিলেন, ঘরের দিদিকে যেভাবে দেখেন সেভাবে দেখেছেন। শোভন চট্টোপাধ্যায়কে আপনি খুব কাছ থেকে দেখেছেন। তৃণমূলের আজকের যে ভাঙন, আজকের যে দুরবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুরবস্থা, শোভন চট্টোপাধ্যায়ের মনের ওপর কেমন প্রভাব? না, ও খুবই দুঃখিত, খুবই মানে যখন হেরে গেছে তখন আমি ওকে কাঁদতে দেখেছি, যখন এই একে একে চলে যাচ্ছে তখনও আমি ওকে খুব কষ্ট পেতে দেখেছি। খুব স্বাভাবিক, দেখো দিদিকে ও নিজের মায়ের মতো দেখে। সেখানে আজকে যে বয়সে উনি পৌঁছেছেন সে এই ব্যবহার, এই ধরনের কদর্য যে মানে একেবারে যে আকচি চলছে, এটা কোনোদিন শোভনের মতো সেন্সিটিভ মানুষের ভালো লাগার কথা নয়। ও ইনফ্যাক্ট আমি তো বোধহয় বেশ কয়েকবার বলেছি যে আজকে উনি যেটা করছেন সেটা ওনার, যেটা পাচ্ছেন সেটা ওনার কর্মফল, কিন্তু ও তো সবচেয়ে বেশি সাফার করেছে। যে যে দিদিকে মায়ের আসনে রেখেছে, সেই মায়ের এত বৈমাত্র্য আচরণের জন্য ও সবচেয়ে সাফার করেছে, কিন্তু তাও ওর ভেতরের আবেগ কিন্তু একদম অক্ষুণ্ণ রয়েছে না। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। আমরা শুরু করেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকাকে নিয়ে, রাজনৈতিক নেতা নয়, শোভন বৈশাখী নয়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যক্ষ, তাকে নিয়ে। আর শেষটাও বোধহয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হিসেবেই শেষ করলাম। তিনি বললেন, তিনি আমাদের দেখিয়ে দিলেন যে তৃণমূলের এই পতন, তৃণমূলের এই পথ চলা এবং পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, এটা নিয়ে গবেষণা করা উচিত। সত্যিই বোধহয় যে উদাহরণটা দিয়ে তিনি শেষ করলেন, যৌথ পরিবারে ভেঙে যাওয়ার ঘটনা, আর তৃণমূল যখন বারবার বলা হতো নাকি 3টে প্রজন্ম 4টে প্রজন্ম তৈরি আছে সেই তৃণমূলের ভেঙে যাওয়া, অধ্যাপিকা হিসেবেই তিনি বললেন সুযোগ পেলে এই চর্চাটা তিনি করবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। একদম, অসংখ্য ধন্যবাদ।